স্ত্রীর মৃত্যুর ৪ বছর পর শ্বশুরবাড়িতে এসেছি। রাতে খাবার শেষে শাশুড়ি বলল, বাড়ির পিছন থেকে পালিয়ে যাও বাবা, না হলে তোমার শ্বশুর তোমাকে মেরে ফেলবে। কোনো কথা না বলে চুপচাপ পালিয়ে যাও, আর কোনোদিন আমাদের বাড়িতে এসো না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বললাম, কিন্তু কেন আম্মা? আমাকে খুন করে আব্বার লাভ কি? আমি কি করেছি? শাশুড়ি আমার কথার কোনো জবাব না দিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে চলে গেল। আমি চুপচাপ করে বসে রইলাম। হঠাৎ পিছনে কারো উপস্থিতি অনুভব করে ঘাড় ঘুরিয়ে দেখি, এ বাড়িতে যে ছেলেটা কাজ করে সেই বাদল দাঁড়িয়ে আছে। বাদলের বয়স 22-23 বছর হবে। এ বাড়িতে প্রায় 15 বছর ধরে কাজ করে। তার চোখে চোখ পড়তে অদ্ভুত লাগলো। কেমন জানি ক্ষুধার্ত বা প্রতিশোধের আহ্বান জানিয়ে দিচ্ছে বাদলের সেই চোখ দুটো। হঠাৎ মোবাইলে কল এলো। কল করেছে আমার শাশুড়ি নিজে। আমি রিসিভ করতেই তিনি বললেন, বাদল তোমাকে সারাক্ষণ চোখে চোখে রাখছে। বাহিরে আরো 3 জন আছে। কেউ যেন বুঝতে না পারে যে তুমি ওদের উদ্দেশ্য জেনে গেছো। রিক্তার বাবা তোমাকে রিক্তার মৃত্যুর জন্য দায়ী করছে। আমি কিছু করতে পারলে করতাম বাবা। তুমি পালিয়ে যাও। আমি চাই তুমি নিজের জীবন নিয়ে যেন ফিরে যাও। আর আমি আমার সংসার নিয়ে বেঁচে থাকি। মেয়ে তো গেছে। এখন তোমাকে মেরে স্বামীকেও হারাতে চাই না। আমি আগে জানলে কিছুতেই তোমাকে আসতে বলতাম না। রিক্তা আমার মৃত স্ত্রীর নাম। শাশুড়ির কথা শুনে আমি ঘামতে লাগলাম। এদিকে শ্বশুরের প্রহরী বাদল আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে চাচাই ডাকে। কোথায়? কাচারি ঘরে বসে আছে। আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে। চলেন আমার সঙ্গে। তুমি যাও তাহলে, আমি আসছি। বাদল গেল না। সে আমার সামনেই দাঁড়িয়ে রইল। আমি একটু বিরক্ত, কিন্তু ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, কি হলো? তোমাকে যেতে বললাম না? আপনাকে নিয়েই যেতে হবে। আপনার কাজ থাকলে কাজ শেষ করেন, তারপর চলেন। আমি কাপড় পাল্টাবো। আর সেটা তোমার সামনে কিভাবে করব বলো তো? কেন? আপনি কি মেয়ে মানুষ নাকি? আমি মেয়ে মানুষ। আমার সামনে পাল্টান, সমস্যা কি? আমি আপনাকে না নিয়ে গেলে চাচাই ধমক দিবে। এখন কি বলবো আর খুঁজে পেলাম না। আমার কি যাওয়া উচিত, নাকি বাদলকে এখানে ঘায়েল করে পালানো উচিত? বুঝতে পারছি না। যদি সেটা করতে পারি তাহলে পালানোর একটা সুযোগ পাবো। কিন্তু যদি কাছারি ঘরে যাই, তাহলে তো আর সেই সুযোগও নাও আসতে পারে। রিক্তা আর আমি বিয়ে করেছিলাম গোপনে। রিক্তা পড়াশোনা করতো ঢাকায়। সেখানে আমাদের পরিচয়। প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের ভালোবাসার গল্প। তারপর এক ছুটিতে রিক্তা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে এসে জানতে পারে রিক্তার বাবা ওর বিয়ে ঠিক করেছে। তখন ইউনিয়নের পরপর 2বার নির্বাচিত চেয়ারম্যান রিক্তার বাবা, জুলফিকার মৃধা। রিক্তা আমাকে কল দিয়ে কান্নাকাটি করলো। আমি তাকে কোনো সমাধান দিতে পারলাম না। কারণ মা বাবার কাছ থেকে একটা মেয়ে পালিয়ে যাক সেটা আমি চাইনি। আবার নিজের ভালোবাসার মানুষ সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাক, সেটাও কল্পনা করতে পারছিলাম না। ভেবেছিলাম আমি সরাসরি রিক্তার বাবার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে রিক্তা তার বাবাকে বলেছে, এবং তিনি সরাসরি না করেছে। সম্পূর্ণ একদিন এক রাত রিক্তার নাম্বার বন্ধ ছিল। রিক্তাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা জানতাম না। তবে জেলা, উপজেলা আর ইউনিয়নের নাম জানতাম। আর যেহেতু ওর বাবা তখন রানিং চেয়ারম্যান ছিল, তাই সহজেই তার বাড়ি খুঁজে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। ঢাকা থেকে রওনা দিয়ে পদ্মা নদীর কাছাকাছি আসতেই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। তখনও কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন হয় নাই, তবে কাজ চলমান ছিল। সকল যানবাহন ফেরিতে কিংবা লঞ্চে করে করে পারাপার করত। কল রিসিভ করতে রিক্তার কণ্ঠ শুনতে পেলাম। রিক্তা এলোমেলো আর কান্না মিশ্রিত কণ্ঠে যা বলেছিল, তার সারমর্ম হচ্ছে, বাবার সঙ্গে রাগারাগি করছে। তার বাবা জোর করার কারণে রিক্তা সুইসাইডের চেষ্টা করেছে। তারপর তাকে অসুস্থ অবস্থায় খুলনার একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একবেলা থেকেই খানিকটা সুস্থ হয়ে রিক্তা হাসপাতাল থেকে পালিয়ে গেল। যে নাম্বার দিয়ে কল করেছিল, সেটা ছিল ওর এমন বান্ধবীর নাম্বার। ওই বান্ধবীও রিক্তার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করে। রিক্তা একবার তাদের খুলনার বাসায় গেছিল। মেয়েটার নাম সুরমা। সুরমা নিজেও তখন ছুটির কারণে খুলনার বাড়িতে ছিল। তাই রিক্তা সুরমাদের বাসায় গিয়ে আমাকে কল করেছে। ঘটনার সংক্ষিপ্ত বলার পরে রিক্তা আমাকে বলল, তুমি যদি আমাকে সারা জীবন তোমার কাছে রাখতে চাও, তাহলে আমাকে এসে নিয়ে যাও। আর যদি আমাকে ছাড়া থাকতে পারো, আমাকে ছাড়া তোমার জীবন চলে,
তাহলে বলে দাও। তাহলে আমি হাসপাতালে ফিরে যাব। আরেকটা পুরুষ কণ্ঠস্বর শুনে আমার ভাবনায় ছেদ পড়ল। বাদল ভাই, আপনাকে চেয়ারম্যান সাহেব কি করতে বলছে? করেন না কেন? বাদল বিরক্ত গলায় আমাকে বলল, তাড়াতাড়ি চলেন তো, চাচাই কিন্তু রেগে যাবে। মোবাইলটা চার্জে দিয়ে আসতেছি। আচ্ছা, চার্জ দেন। তাকিয়ে দেখি বাদলের পাশে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। দুপুরে পুকুর থেকে মাছ ধরার সময় এই লোকটাকে দেখেছিলাম জাল ফেলতে। আমি মোবাইল চার্জে দিয়ে নিরুপায় হয়ে তাদের সঙ্গে হাঁটা ধরলাম। যা আছে কপালে, আগে দেখি ঘটনা কি। তাছাড়া যেহেতু আমার শ্বশুর এখানকার পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তাই তিনি চাইলেই তো আমাকে মেরে ফেলতে পারবেন না। সমাজের মধ্যে কেউ তার নিজের সম্মান নষ্ট করতে চায় না। আমি গিয়ে রিক্তার বাবা জুলফিকার মৃধা অত্র ইউনিয়নের দুবারের সাবেক চেয়ারম্যানের সামনে গিয়ে বসলাম। আমার পিছনে বাদল দাঁড়িয়ে আছে, তবে জাল দিয়ে মাছ ধরা লোকটাকে এখানে আর দেখতে পাচ্ছি না। আব্বা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, চা খাও। বাদলের দিকে তাকিয়ে বলল, জামাইকে চা দে। চায়ের মধ্যে বিষ দিবে নাকি? মৃত্যুর পরে যেন দায় এড়ানো যায় সেজন্য কৌশল করছে না তো? বাদল চলে গেল চা আনতে। রিক্তার বাবা সামনে রাখা কাগজপত্র মনোযোগ দিয়ে পড়ছে। রিক্তার মা বাবা দুজনেই শিক্ষিত মানুষ। আমার শাশুড়ি যখন অনার্স শেষ করেছেন, রিক্তার তখন 2 বছর বয়স। সেদিন আমি পদ্মা নদী পার হয়ে সরাসরি খুলনা এসেছিলাম। খালিশপুরে রিক্তার বান্ধবীর বাসা থেকে সেই রাতে ট্রেনে এসেছিলাম ঢাকা। ঢাকায় ফিরে সবার আগে আমার বন্ধুদের ডেকে বিয়ে করলাম। আমার বাবা নেই। মায়ের নতুন বিয়ে হয়েছে নাটোরে। মা সেখানেই থাকে। মাকে শুধু জানালাম আমি বিয়ে করব। মা ভিডিও কলে রিক্তাকে দোয়া করলেন। বিয়ের পরে রিক্তা বলল, আমরা ঢাকা শহরে আর থাকবো না। চলো নতুন কোনো শহরে গিয়ে দুজন মিলে একসঙ্গে থাকবো। ঢাকার মধ্যে থাকলে বাবা আমাদের যেভাবেই হোক খুঁজে বের করবে। রিক্তার কথা শুনে আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তবে 4 দিন পরে আমরা সবকিছু গুছিয়ে নাটোরে চলে গেলাম। মা সেখানে আমার একটা জবের ব্যবস্থা করে দিলেন। নাটোরে আসার 3 দিন পরে আমরা যে বাসায় ভাড়া উঠেছি, সেই বাড়ির মালিক আমাদের রুমে এলেন। তার হাতে বড় বড় দুটো লাগেজ, আর সেই লাগেজটা যে রিক্তার, সেটা আমি এবং রিক্তা দুজনেই বুঝতে পেরেছি। বাড়িওয়ালা রিক্তাকে বললেন, তোমার বাবা এগুলো পাঠিয়েছে। এখানে তোমার ব্যবহৃত সবকিছু ঠিকঠাক আছে। তোমার শখের যা কিছু ছিল তিনি নিয়ে এসেছেন। আশা করি তোমার আর অসুবিধা হবে না। আমি কিছু বলার আগে রিক্তা বলল, আপনি আমার বাবাকে চিনেন? না। ভদ্রলোক কিভাবে আপনাদের সন্ধান পেয়ে এখানে এসেছে আমি জানি না। তোমাদের বিষয়ে সবকিছু বলল। তারপর এগুলো দিয়ে তিনি চলে গেলেন। আমি ও রিক্তা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম। সবসময় রিক্তার মুখে তার বাবার বিষয়ে যত কথা শুনেছি, তার অনেকটাই ভুল প্রমাণিত হলো। রিক্তার কথা অনুযায়ী তার বাবা হচ্ছে তার দেখা সর্বশ্রেষ্ঠ রাগী মানুষ। অথচ সেই মানুষটা এভাবে আমাদের খুঁজে বের করে নিজের হাতে মেয়ের ব্যবহৃত সবকিছু নিয়ে এসেছে। আবার খুব যত্নে সেগুলো বাড়িওয়ালার কাছে দিয়ে গোপনে বিদায় নিয়ে গেছে। মনে মনে তখন মানুষটাকে একটা অপ্রত্যাশিত ধন্যবাদ দিলাম। বাড়িওয়ালা যাবার সময় রিক্তাকে বললেন, তোমাকে বলেছেন তার ভয় পালাতে হবে না, কারণ সব জায়গা থেকে খুঁজে বের করার ক্ষমতা তার আছে। তোমার বাবা চান তুমি তোমার পড়াশোনা শেষ করো, তাই পড়াশোনা বন্ধ না করে ঢাকায় গিয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বলেছেন। বাদল চা নিয়ে এসেছে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি। রিক্তার বাবা আমার দিকে না তাকিয়ে বললেন, চা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি চা খাবো না। ও আচ্ছা, একটু বলতে, তাহলে শুধু শুধু নষ্ট হতো না। বাদল চা নিয়ে যা, তুই খেয়ে ফেল। আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদল চা খাচ্ছে। রিক্তার বাবা এবার তার সামনের কাগজপত্র এক সাইডে রেখে বসলেন। টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে বললেন, তোমার মোবাইল কই? মোবাইল রুমে রেখে এসেছি আব্বা। মোবাইলে চার্জ ছিল না, তাই চার্জে দিছিলাম। রিক্তার বাবা বাদলের দিকে তাকিয়ে বলল, ঘর থেকে জামাইয়ের মোবাইলটা নিয়ে আয় তো। আমি চুপচাপ বসে আছি। তিনি তার মোবাইলে কি যেন টাইপ করছেন। সম্ভবত কিছু লিখছে কারো কাছে। আমি যেমন ছিলাম তেমনই বসে রইলাম। বাদল ভেতর থেকে মোবাইল নিয়ে আসলো। আমি মোবাইল হাতে নিলাম। আমার শ্বশুর তখন বললেন, তোমার মোবাইলে এমবি আছে? জি আছে। ডাটা চালু করো। দেখো তো তোমার মেসেঞ্জারে কোনো মেসেজ এসেছে কিনা। আমি ডাটা চালু করলাম, আর তখনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে
সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। রিক্তা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। আজ রিক্তার মৃত্যুবার্ষিকী ছিল, তাই আমি এসেছি। কিন্তু আজ হঠাৎ রিক্তার সেই পুরোনো ফেসবুক আইডি দিয়ে মেসেজ এলো কিভাবে? এই আইডি তো গত 4 বছর ধরে বন্ধ ছিল। আমি মেসেঞ্জারে গিয়ে রিক্তার আইডি দিয়ে আসা মেসেজটা পড়তে লাগলাম। আমার মেয়েটা তো আমাদের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছিল। আমি ভেবেছিলাম তুমি হবে আমার মেয়ের সারা জীবন সুখে থাকার উছিলা। কিন্তু ওর মৃত্যুর কারণ যে তুমি হবে, তোমার জন্য ওকে মরতে হবে এটা তো ভাবিনি। আমার মেয়েটাও তো ভাবেনি এমনটা হবে। মেসেজ পড়ে আমি রিক্তার বাবার দিকে তাকালাম। ভয়ঙ্কর সেই চেহারা, প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকা তার সম্পূর্ণ শরীর। আমি কিছু বলার আগেই তিনি বলেন, আমার মেয়ে যখন মারা যায় তখন থেকে আমার কেন যেন মনে হতো আমার মেয়েটার মৃত্যুর পিছনে কোনো কারণ আছে। রাগ করেছিলাম ঠিকই, কিন্তু ভুলে তো যাইনি তাকে। রিক্তার মৃত্যুর পরে ওর ব্যবহার করা সিম কার্ড ওর মা ব্যবহার করতেন। আপনি ওর আইডিতে লগ ইন করেছেন? রাজনীতিবিদ মানুষ আমি, সবকিছুর একটা গভীর চিন্তা থাকে। আমার দলের একটা ছেলে আছে খুব বিশ্বস্ত। সে বলল যে একটা রিস্ক নিয়ে দেখা যায়। মানুষের সিম কার্ড দিয়ে নাকি তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে আনা যায়, যদি সেই সিম দিয়ে আইডি চালু করা হয়। আর আমি তো ভালো করে জানি রিক্তা ওর জীবনে মাত্র একটাই সিম ব্যবহার করেছে। তাই আমার দলে সেই ছেলেটার সাহায্যে আমি রিক্তার আইডিতে গেলাম, কারণ সেখানে হয়তো কিছু না কিছু পাবো সেই বিশ্বাস আমার ছিল। হয়তো তোমার কাছে, নয়তো তার নিজের কোনো কাছের বন্ধুর সঙ্গে নিশ্চয়ই হতাশার কথা শেয়ার করেছে। এবার আমার গলা শুকিয়ে গেল। রিক্তার মৃত্যুর আগে সত্যি সত্যি আমার সঙ্গে ঝামেলা হচ্ছিল, তবে সেটা রিক্তার এক বন্ধুকে নিয়ে। রিক্তার বাবা বলেন, আমার মেয়ে আমার কাছে অনেক কিছু। আমি ভেবেছিলাম সেই ছোটবেলায় বারবার ভুল করে আবার আমার সামনে আসতো, আর এক হাতে কান ধরে অন্য হাতে নাক ধরে বলবে, বাবা, এবারের মতো ক্ষমা করে দাও। যখন এসেছে তখন আমি তাকে কাছে টেনে নিতে পারিনি। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। তিনি আবার বললেন, এতটাই যখন অসহ্য লেগেছিল তাহলে আমাকে একটিবার বলতে, আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসতাম। তোমার বিশ্বাসঘাতকতার আঘাতে আমার মেয়ে কষ্ট পেত। আমি তাকে নিজ হাতে খাইয়ে দিতাম, রাতে নিজে না হয় ঘুম পাড়িয়ে দিতাম, তবু আমার কাছে তো থাকতো। হঠাৎ বাড়ির ভেতর একটা বাইকের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে কেউ একজন বাইক নিয়ে বাড়ির ভিতরে এসেছে। একটু পরে বাদল এসে বলল, চাচা, একটু সমস্যা হয়ে গেছে। কে এসেছে? বোরহান দাদুর নাতি সাজু ভাই এসেছে। কি? সাজু এ অসময়ে কেন আসবে? তাকে কে খবর দিয়েছে? সাজু ভাই নামটা আমি রিক্তার মুখে অনেকবার শুনেছি। রিক্তা বলতো, সাজু নামের একটা ছেলে আছে তাদের এলাকায়, যিনি সবসময় রহস্যের গন্ধ শুকে দেশের প্রতি প্রান্তে ঘুরে বেড়ান। এমনকি ঢাকা থাকতে সে একবার এই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাদল বলল, কে খবর দিছে জানি না, আমাকে বলল বাদল চাচি আম্মা কোথায়। বাদল আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিক্তার বাবার হাতের ইশারায় চুপ করে রইল। পরক্ষণই তার পিছনে সাজু ভাই এসে দাঁড়ানোর শব্দ পেল। বাদল বুঝতে পারল সাজুকে দেখেই তাকে কথা বলতে নিষেধ করা হয়েছে। সাজু ভাই এসে বলল, চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমার কি খবর হঠাৎ এ অসময়ে? চাচির জন্য আসলাম। চাচি আমাকে অনেকবার কল দিছিল। রিক্তার বাবার ভ্রু কুঁচকে গেল। তিনি এ পলক বাদলের দিকে তাকিয়ে আবার সাজু ভাইয়ের দিকে দৃষ্টি রেখে বললেন, তোমার চাচি কল করেছে অনেকবার? হ্যাঁ চাচা, আমি আবার এশার নামাজের সময় মোবাইল মিউট করে তারপর মসজিদে গেছিলাম, কিন্তু নামাজ পড়ে বের হয়ে মোবাইলে আর হাত দেওয়া হয় নাই। বাজারের মধ্যে কতক্ষণ ঘুরলাম, তারপর বাজার থেকে বাড়িতে গেলাম। ডিনার শেষ করে দাদুর কাছে বসলাম। তারপর যখন বাবার কাছে কল দেব, তখন মোবাইল বের করে দেখি চাচির এতগুলো কল। একদমে কথাগুলো শেষ করে একটু থামলো সাজু ভাই। রিক্তার বাবা বললেন, তারপর তোমার চাচি কি বললেন? চাচির সঙ্গে তো কথা হয় নাই যে চাচি আমাকে কিছু বলবে। আসলে এতগুলো কল দেখে আমি তো অবাক হয়ে গেছি। ভাবলাম বিশেষ জরুরি কিছু কথা নিশ্চয়ই আছে, না হলে চাচি আম্মা তো এতবার কল দিবে না। কারণ চাচি একবার কল দিলেই আমি রিসিভ করতে না পারলেও পরে অবশ্যই কল ব্যাক করি। সাজু ভাই আর রিক্তার বাবার কথোপকথন চলছে।
আমি শুধু সাজু নামের লোকটার দিকে তাকিয়ে আছি। এই লোকটাকে ওসিলা করে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে দিতে পারেন। আর সাজু ভাইকে আমার শাশুড়ি কল দিয়েছে, সেটা শুনেই বুঝতে পারলাম যে আমাকে বাঁচানোর জন্যই তিনি হয়তো সাজু ভাইকে ডেকেছে। সাজু ভাই আবার বললেন, ভাবলাম সরাসরি বাড়িতেই চলে আসি। তাছাড়া বিকেলে শুনলাম রিক্তার হাজবেন্ড এসেছে, তাই তার সঙ্গেও একটু দেখা করে যাব। রিক্তার বাবা বেশ গম্ভীর হয়ে গেলেন, তবে হাত দিয়ে আমার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এর নাম সাজু। আমি চেয়ারম্যান হবার আগে ওর দাদুই আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন। আর সাজু, এই হচ্ছে আমাদের রিক্তার স্বামী, শেখ সাব্বির। সাজু ভাই আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, তার হাতে হাত রেখে তাকিয়ে রইলাম। সাজু ভাই বললেন, আশা করি ভালো আছেন। রিক্তার মৃত্যু 4 বছর পর এলেন, দেখে ভালো লাগছে। আমি বললাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি জরুরি কোনো কাজ আছে? যদি না থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারেন। চাচি আম্মার সাথে কথা শেষ করে আমি একটু নদীর পাড়ে যাব। আমি বেশ উত্তেজিত হয়ে বললাম, না না, কোনো কাজ নেই। আপনার সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। তাছাড়া সেই বিকেল থেকে একা একা বসে আছি, কারো সঙ্গে গল্প করার মতো সুযোগ হচ্ছিল না। রিক্তার বাবা বিরক্ত হয়ে বললেন, এখন এই রাতে নদীর পাড়ে কেন সাজু? কালকে সকালে এসে তারপর না হয় নিয়ে যাবে। সাব্বির এখন বিশ্রাম করুক। আমি বললাম, আব্বা, আমার কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। তাছাড়া শহরে বসে আমি তো রাত 3টার আগে কখনো ঘুমাই না। এটা শহর নয়, গ্রাম। কখন কোন অঘটন ঘটে যায় বলা যায় না। আমরা রাজনীতির সাথে জড়িয়ে মানুষ, চারিদিকে আমাদের শত্রুর অভাব নেই। মাঝে মাঝে দূরের শত্রুর চেয়ে নিজেদের মধ্যে কিন্তু শত্রু কম থাকে না আব্বা। তাই শত্রুর ভয় করে আর কি হবে? মৃত্যু কপালে থাকলে কেউ তো আটকাতে পারবে না, তাই না? আমার কথা শুনে রিক্তার বাবা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন আমার মনে হলো হয়তো একটু বেশিই বলে ফেলেছি। সাজু ভাই বললেন, ভাই, আপনি বসুন, আমি বরং চাচি আম্মার সঙ্গে কথা বলে আসি। কেন ডাকলেন সেটা শুনে আসি। বাদল পিছন থেকে বলল, চাচিমা ঘুমিয়ে গেছে। সন্ধ্যা থেকে তার শরীরটা খারাপ, তাই সকাল সকাল ঘুমিয়ে গেছে। কি বলো? তাহলে তো দেখতেই হয়। চলো আমার সঙ্গে, আমি ডাকলে উঠবে, সমস্যা নেই। আহ সাজু, কেন রাত দুপুরে এরকম করছো বলো তো? একজন অসুস্থ, তাকে ডেকে কথা বলতে চাইছো। আরেকজন ক্লান্ত, তাকে নিয়ে নদীর পাড়ে যেতে চাইছো। কি ব্যাপার বলো তো? কোনো ব্যাপার নেই। আপনি রাগ করছেন চাচা? না না, রাগ করবো কেন? এমনিতেই নিজের ছেলের মতো করে বললাম। তাহলে ছেলেকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিতে চাইছেন না কেন? বাদল বলল, সাজু ভাই চলেন আমার সঙ্গে। চাচা, আপনি কি চা খাবেন আর এক কাপ? না। সাজু ভাই ও বাদল চলে গেল। আমিও ভিতরে যাবার জন্য পা বাড়ালাম। রিক্তার বাবা বলল, বাবা তুমি বসো, সাজু তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে আসুক, তারপর যেও একসঙ্গে। আমি আবার বসলাম। সাজু ভাই কাছারি ঘর পেরিয়ে বাড়ির ভিতর চলে গেলেন। আমি মাথা নিচু করে বসে রইলাম। নিজের বুকের ভেতর ধুকপুক শব্দ নিজেই শুনতে পাচ্ছি। আমার শ্বশুর বলল, বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ফিরে আসবে। সাজু ছাড়া অন্য কেউ হলে কিছুতেই তোমাকে যেতে দিতাম না। সাজু খুব ভালো একটা ছেলে, ওর অনুরোধ যে কেউ রাখতে চায়। তাছাড়া আমি যখন চেয়ারম্যান হলাম, তখন সাজুর দাদা বোরহান কাকা আমাকে সাহায্য করেছেন। তিনি না হলে আমি কোনোদিনই পরপর 2বার চেয়ারম্যান হতে পারতাম না। ভাবলাম আমার কিছু বলা দরকার। বললাম, এখন বর্তমান চেয়ারম্যান কে? আপনি এবার নির্বাচন করেননি? করেছিলাম, কিন্তু হেরে গেছি। স্বতন্ত্র প্রার্থী ছিল আরেকজন, তার কারণেই হেরে গেছি। আচ্ছা, তোমার শাশুড়ি কি তোমাকে কিছু বলেছে? কোন বিষয়? না, কিছু না। আচ্ছা, এবার বলো তো, আলফাজ নামে যে ছেলেটাকে নিয়ে তোমার আর রিক্তার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সে আলফাজ কে? তোমার বন্ধু নিশ্চয়ই, কিন্তু কেমন বন্ধু? আমি খানিকটা নড়ে চড়ে বসলাম। আলফাজের কথা উঠে এসেছে, তার মানে রিক্তার বাবা অনেক কিছু জেনে ফেলেছে। আব্বা, আলফাজ সাহেব রিক্তার বান্ধবী সুরবা নামের একটা মেয়ের বড় ভাই। খুলনার খালিশপুরের সেই মেয়েটা? জি বাবা। তার সঙ্গে তোমার বন্ধুত্ব কিভাবে হলো?
তুমি কি তাকে আগে থেকে চিনতে নাকি? না, চিনতাম না। তার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না। রিক্তাই তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিছিল। সেটা কি তোমরা নাটোর থেকে ঢাকা আসার পর, না আগে? ঢাকা আসার পর। স্যার, ডায়েরির পাতা থেকে দৃষ্টি উঠালেন মাহবুব আলম। পরপর দুবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুলফিকার মৃধার একমাত্র মেয়ের হাজবেন্ড সাব্বির শেখের খুনের তদন্ত মাহবুব আলমের ওপর। দারোগা মাহবুব আলম বললেন, কি হয়েছে রমজান? সাজু এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আজ কত তারিখ রমজান? 23 অক্টোবর। কেন স্যার? তার মানে চেয়ারম্যান সাহেবের মেয়ের হাজবেন্ড এই ডায়েরি লিখেছেন যে রাতে সে মারা গেছে সেই রাতেই। মারা গেছে নাকি ওই চেয়ারম্যান খুন করেছে? এখন পর্যন্ত যতটুকু লেখা পড়লাম তাতে তো চেয়ারম্যানের ওপরই সন্দেহ আছে। তাহলে স্যার, আমাদের সন্দেহ ঠিক আছে, কিন্তু আমার তো মাথা এলোমেলো হয়ে গেছে। কেন স্যার? বোরহান সাহেবকে চিনো না তুমি? জি স্যার, চিনি তো। ওনার নাতি সাজু সেই রাতে চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল। তাহলে তারপরও কিভাবে ছেলেটাকে খুন করলো সে? স্যার চলেন, সাজুর সঙ্গে কথা বলেন। মাহবুব আলম সাজুকে প্রথম যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে, আপনার সঙ্গে সেই রাতে চেয়ারম্যানের মেয়ের হাজবেন্ড সাব্বির কিছু বলেছিল? কেউ তাকে মারতে চায় বা এরকম কিছু বলেছে? না তো। কেন, কি হয়েছে? আপনাকে একটা ডায়েরির কথা বলেছিলাম না, যেটা সাব্বির যে ঘরে খুন হয়েছে সেই ঘরের মধ্যে আমরা পেয়েছিলাম। হ্যাঁ মনে আছে, পড়েছেন আপনি? হ্যাঁ পড়লাম। সেখানে সাব্বির লিখেছে তার শ্বশুর তাকে খুন করতে চায়, আর সে পালানোর জন্য পথ খুঁজে বেড়াচ্ছে। সেটা কিভাবে সম্ভব? আমি তো সেই রাতে তাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাবার জন্য বারবার অনুরোধ করলাম, কিন্তু সে রাজি হচ্ছিল না। সে ইচ্ছে করে চাচার বাড়িতে চলে গেল। যদি সেরকম কিছু হতো তাহলে আমি আমার সঙ্গে যাবার প্রস্তাব দেবার পরও কেন গেল না? বুঝতে পারছি না। সাব্বির সাহেবের লাশের ছবিগুলো একটু আরেকবার দেখান তো আমাকে। আরেকটা কথা সাজু সাহেব। জি স্যার, বলেন। নদীর পাড়ে যাবার আগে চেয়ারম্যান সাহেবের স্ত্রীর সঙ্গে যখন কথা বলতে গেলেন তখন তিনি কিছু বলেছেন? না তো। আশ্চর্য, তিনিও বলেন নাই যে সাব্বিরকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না, বলে নাই। কেন, চাচি কি জানতো নাকি? আপনার চাচির সঙ্গে কথা বলতে হবে। মহিলার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি মিথ্যা বলছেন না তো সাজু সাহেব? আশ্চর্য, আমি কেন মিথ্যা বলবো? আপনার কেন মনে হয় যে আমি আপনার সঙ্গে মিথ্যা বলছি? মাহবুব আলম খানিকটা হাসার চেষ্টা করলেন, তারপর আস্তে আস্তে বললেন, সাজু সাহেব, রিক্তার হাজবেন্ড সাব্বির খুন হয়েছে গত রাতের আগের রাতে। সম্ভবত শেষ রাতের দিকে হতে পারে। গতকাল সকাল 9টার দিকে তার লাশ আবিষ্কার করে চেয়ারম্যানের স্ত্রী। আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম 11:30টার দিকে। কিন্তু আপনার এলাকার ঘটনায় আপনিই গেলেন না, এটা আশ্চর্য নয়? হ্যাঁ অবশ্যই আশ্চর্য। আপনি গতকাল সারাদিনের মধ্যে কিন্তু খবর নেননি, অথচ আমি যতটুকু জানি যে এরকম ঘটনা ঘটলে আপনি সবার আগে উপস্থিত হন। সাজু ভাই বললেন, আপনার উত্তরগুলো আমি দেব, তবে সেটা সেই রাতে চেয়ারম্যান বাড়িতে যাবার পর থেকে যা যা ঘটেছে সব বলবো। এখন আপনি আমাকে বলুন, আপনারা রিক্তার বাবাকে খুনি ভাবছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দারোগা মাহবুব আলম বললেন, আমি এখন পর্যন্ত সাব্বিরের লেখা যতটুকু পড়ে শেষ করেছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে চেয়ারম্যান খুন করেছে বা করিয়েছে। এখন কাকে দিয়ে করিয়েছে সেটাই আসল বিষয়। কিন্তু কেন মনে হচ্ছে? ডায়েরিতে লেখা আছে সেজন্য? হ্যাঁ, আমার মনে হয় সাব্বির নিজের মৃত্যুর কথা নিশ্চিত বুঝতে পেরেছিল, সেজন্য ঘটমান সবকিছু সে লিপিবদ্ধ করে গেছে এবং খুব সুন্দর করে গল্প বা উপন্যাসের মতো সাজিয়ে লিখেছে। সাজু একটু বিরক্ত হলো। মাথামোটা দারোগার কথা যুক্তি তাকে হতাশ করেছে। একটা মানুষ নিজের মৃত্যুর কথা জেনে সে কিভাবে সাজিয়ে সাজিয়ে নিজের প্রেম, বিয়ে, সংসারের কথা লিখতে বসবে? মানুষটা তো তখন নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে। এটা তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নয় যে কোনো কিছু করবে না। যদি সেরকম কিছু হতো তাহলে হয়তো আসামি বলতো যে আমি মরার আগে কিছু কথা লিখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে।
তাহলে হয়তো সে আসামি সুন্দর করে নিজের মনের আবেগ লিখতে পারে। কিন্তু সাব্বিরের তো সেরকম করার কথা নয়। তার কাছে মোবাইল ছিল। সে যে কাউকে কল করে সাহায্য চাইতে পারত। ডায়েরি লিখে সময় নষ্ট না করে সে অন্য উপায় খুঁজত। সাজু বলল, আর কি কি লেখা আছে ডায়েরিতে? আর তেমন কিছু নাই। ঘটনার রাত্রে আপনি সে বাড়িতে যাবার পরে সাব্বিরকে নদীর পাড়ে যাবার প্রস্তাব করেন। তারপর রিক্তার মায়ের সঙ্গে কথা বলতে ভিতরে চলে যান। সেখান থেকে ফিরে দুজন মিলে নদীর দিকে রওনা দেন। এতটুকুই লেখা আছে। তাহলে চলুন, গ্রামের দিকে যাই। যাবার সময় আমি বাকিটা বলবো আপনাকে। সেই থেকে শুরু করে এখন আপনার কাছে আসার আগ পর্যন্ত সব বলবো। সত্যিটা বলবেন তো? নাকি? মানে? না কিছু না। আসলে পুলিশের মন তো। সন্দেহের তালিকা বিশাল বড়। সাজু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকেও সন্দেহ করছে পুলিশ। কিন্তু কেন? সেই রাতে চেয়ারম্যান বাড়িতে যাবার জন্য, নাকি রিক্তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে বের হবার জন্য? সাজু তার বাইক নিয়ে এসেছে। দারোগা মাহবুব আলমকে পিছনে বসিয়ে গ্রামের দিকে রওনা দিল সাজু ভাই। আর চলতে চলতে দারোগার সঙ্গে কথা বলল। আমি ভিতরে গিয়ে দেখি চাচি বসে আছে। বাদল বলেছিল চাচি আম্মা ঘুমাচ্ছে। আমি বাদলের কথা আর না তুলে সরাসরি চাচিকে বললাম, চাচি আম্মা, আপনি অনেকবার কল করেছিলেন। কি হয়েছে? আমি তো জরুরি ভেবে সরাসরি বাড়ির ভিতর এলাম। চাচি বারবার বাদলের দিকে তাকালেন। আমি বাদলকে চাচির ঘর থেকে বের হতে বললাম। বাদল বের হয়ে গেল, কিন্তু চাচি এবং আমি উভয়ই বুঝতে পারলাম বাদলের দুটো কান আমাদের এদিকেই পাতানো আছে। বলেন চাচি। না তেমন কিছু না বাবা। রিক্তার জামাই সেই দুপুরের আগে আসলো। সারাদিন একা একা বসে আছে। শহরের মানুষ তো, তাই হয়তো ভালো লাগে না ওর। তুমি যেহেতু গ্রামের বাড়িতে, তাই ভাবলাম যদি একটু সঙ্গে করে বাজারের দিকে যেতে। ও, আসলে চাচি আম্মা, নামাজ পড়ে মোবাইল আর চেক করা হয়নি। ঠিক আছে বাবা, এত রাতে আবার শুধু শুধু কষ্ট করে এলে। সমস্যা নেই চাচি, আমি একটু রিক্তার জামাইকে নিয়ে বাইরে যাচ্ছি। এত রাতে? সমস্যা নেই চাচি। তাছাড়া আজ অক্টোবর মাসের 21 তারিখ। এখনো শীত তেমন বেশি পড়া শুরু হয়নি। চাচির সঙ্গে কথা শেষ করে আমি রিক্তার হাজব্যান্ড সাব্বিরকে নিয়ে বের হলাম। নদীর পাড়ে দুজন একসঙ্গে বসলাম। সাব্বির বলল, ভাই, আপনি বিয়ে করেন নাই? বললাম, করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। কেন বলেন তো? হঠাৎ এরকম প্রশ্ন? না তেমন কিছু না। এত রাতে আমাকে নিয়ে ঘুরতে এলেন। বাসায় ভাবি থাকলে তো এরকম বের হতে পারতেন না। কেন? রিক্তাকে বিয়ে করার পরে আপনার কি সেরকম অবস্থা হয়েছিল নাকি? সাব্বির তখন হাসার চেষ্টা করলো। আমি কিছু না বলে তার উত্তরের অপেক্ষা করলাম। মাহবুব আলম বললেন, তখন কি তার মধ্যে কোনো চিন্তার ছাপ ছিল? কোনো কিছু নিয়ে মানুষ টেনশন করলে যেরকম মনে হয় তেমন কিছু? না, তা তো মনে হয়নি। তবে সেখানে অবাক করা একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? বাদল আর মোতালেব ভাইকে আমরা দেখেছি সেখানে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সিগারেটের আগুন কিন্তু বহু দূর থেকে দেখা যায়। আমরা তখন সেখানে গেলাম। প্রথমে তারা একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু পরে ঠিকই দেখে ফেলি আমরা। কেন গেল তারা? জিজ্ঞেস করেন নাই? করেছিলাম। তারপর? বলল চেয়ারম্যান চাচা নাকি পাঠিয়েছে। তার কোনো শত্রু যদি আক্রমণ করে, তাই ওরা দূর থেকে আমাদের পাহারা দিচ্ছে। সাব্বি তাদের পারিবারিক সমস্যার কোনো কথা শেয়ার করেছে? না, সেরকম কিছু বলেনি। আচ্ছা স্যার, সাব্বিরের লাশটা কোথায়? মর্গে নাকি? সেটা তো বাগেরহাট পোস্টমর্টম করার জন্য গতকাল পাঠানো হয়েছে। লাশ কোথায় দাফন হবে কিছু জানেন নাকি? না, আমি তো খুলনা থেকে সরাসরি আপনার সঙ্গে দেখা করতে গেলাম। গ্রামের কারো সঙ্গে এখনো দেখা হয়নি আমার। গতকাল কোথায় ছিলেন বললেন না তো? খুলনাতে ছিলাম। পরশু রাতে চেয়ারম্যান বাড়িতে সাব্বিরকে রেখে আমি দ্রুত বাড়িতে যাই। দাদি কল করে বলেছিলেন দাদার শ্বাসকষ্ট হচ্ছে। আমি সাব্বিরকে বারবার অনুরোধ করলাম আমার সঙ্গে যাবার জন্য, কিন্তু সে রাজি হলো না। তাই তাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে আমি আমাদের বাড়িতে চলে যাই। বাজারের ডাক্তার হারুন আঙ্কেলকে গিয়ে নিয়ে আসলাম। তিনি সবকিছু দেখে দ্রুত হাসপাতালে নিতে বলেন। তাই বাইক রেখে আমাদের গাড়ি নিয়ে বের হলাম। দারোগা মাহবুব আলম এবং সাজুবাই চেয়ারম্যান বাড়ির সামনে এসে থামল। বাড়িতে প্রচুর ভিড় এবং শোরগোল চলছে। আগে দুবার চেয়ারম্যান থাকার কারণে এখনো এটা চেয়ারম্যান বাড়ি হিসেবে পরিচিত।
বাড়ির ভিতর প্রবেশ করে ভিড় এবং শোরগোলের কারণ জানা গেল। সাব্বিরের মা এসেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি নাটোর থেকে এসেছেন। তার আগমনকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশীর ভিড় জমেছে। রিক্তার বাবা বাড়ির উঠানে বড় চেয়ার পেতে বসে আছেন। তার পাশে কিছু বয়স্ক লোকজন। সাজু কাছে যেতেই রিক্তার বাবা বললেন, সাজু একটা পরামর্শ দে তো। কি চাচা? আমি চাই রিক্তার কবরের পাশে জামাইরে কবর দিতে। বিষয়টা কেমন হবে? ভালো হবে না? সাজুর আগে দারোগা মাহবুব আলম বললেন, হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন বলুন তো? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাকি? কি বলছেন দারোগা? সরি চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে কাজ করে বাদল কোথায়? ওকে ডাকেন তো। কেন? বাদলকে কেন ডাকবো? কাজ আছে আমার। সে নাই, বাজারে গেছে। আসবে তো নাকি হারিয়ে যাবে? আপনার মোবাইলটা দিন তো। কেন? হ্যাঁ দিন। আর সেই সাথে আপনার মেয়ে মৃত্যুর আগে যে ফেসবুক আইডি ব্যবহার করত সেটা ওপেন করে দিন। আমার মেয়ের পার্সোনাল আইডি আপনার কাছে কেন দেব বলেন তো? কারণ বিষয়টার সঙ্গে আপনার মেয়ের হাজব্যান্ডের হত্যাকাণ্ড জড়িত। চেয়ারম্যান সাহেব মোবাইল এগিয়ে দিলেন। সিনথিয়া আক্তার রিক্তা নামের যে আইডি আছে সেখানে সাব্বিরের কোনো মেসেজ নেই। সবগুলো মেসেজ একসঙ্গে রিমুভ করা হয়েছে। কোনো মেসেজ নেই কেন? আপনার মেয়ে ও তার হাজব্যান্ডের মেসেজগুলো দরকার আমার। সাজু সাহেব, আপনি কিছু বলেন। তিনি আইডি থেকে সব মেসেজ ডিলিট করে দিয়েছে কেন? সাজু বলল, চাচা, কেন করেছেন বলেন। রিক্তার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি করিনি সাজু, তোর চাচি আম্মা ডিলিট করেছে গতকাল রাতে। ঘরের ভিতর থেকে মহিলারা সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। সাজু দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। সবার চেঁচামেচির কারণ হচ্ছে রিক্তার মা নিজের ঘরে শাড়ি গলায় ফাঁস দিয়ে মরার চেষ্টা করছিল। সেটা দেখেই চিৎকার করে। পুরোনো আমলের কাঠের দরজা হয় দরজা ভেঙে এ যাত্রা রক্ষা করলো সবাই। সাজু রিক্তার মায়ের সামনে গিয়ে বলল, চাচি কি হয়েছে? পাগলামি করছেন কেন? বাড়ি ভর্তি মানুষের সামনে এসব কি চাচি আম্মা? সাজুকে জড়িয়ে ধরে রিক্তার মা হাউমাউ করে কাঁদতে লাগলো। ঘর ভর্তি মানুষে গিজগিজ করছে। সাজুর পিছনে দাঁড়িয়ে আছে মাহবুব আলম। প্রতিবেশী সব মহিলারা শুধু ভিড় করেই সন্তুষ্ট নয়, সবাই কানাকানি আর ফিসফিসে শব্দে ঘরটার ভেতর হইচই পড়ে গেল। দারোগা মাহবুব আলম উপস্থিত সকল মহিলাদের ঘর খালি করার নির্দেশ দিলেন। কি ব্যাপার, এত মানুষ কেন এখানে? এভাবে ভিড় করার তো কোনো ঘটনা ঘটেনি। এভাবে সবাই একসঙ্গে দলা পাকিয়ে একটা বিপদ করবেন বলে মনে হচ্ছে। বের হন, বের হন। দারোগার কথা শুনে ঘর সম্পূর্ণ খালি হবার তেমন কোনো লক্ষণ দেখা গেল না। দু একজন যারা বের হয়ে গেল তারা মূলত পাড়ার লজ্জাবতী গৃহিণী কিংবা অল্প বয়সী মেয়ে। রিক্তার মা তখনও সমানে কাঁদছে। তার হাতটা ধরে মাথাটা নিজের শরীরে মিশিয়ে রাখলেন সাজু ভাই। আরে কি মুশকিল, আপনারা কথা শুনতে পান না নাকি? এখন তো মনে হচ্ছে লাঠি পেটা করে বের করতে হবে। কি অদ্ভুত পাবলিক রে বাবা। এবারের ধমকে বেশ কিছু মহিলা বের হয়ে গেল। তবে সম্পূর্ণ খালি হলো না, কারণ সাজু ভাই সেই মুহূর্তে রিক্তার মাকে বলল, চাচি কি হয়েছে? এত বড় একটা ঘটনা ঘটলো আর আপনি এভাবে ফাঁস নিলেন কেন? রিক্তার মায়ের কান্না বাড়তে লাগলো। তার কান্না দেখে বিরক্ত হলো দারোগা সাহেব। আর সাজুর প্রশ্নের উত্তর রিক্তার মায়ের মুখ থেকে শোনার জন্য উৎসুক হয়ে আছে অন্যান্য মহিলারাও। বলেন চাচি, কি হয়েছে আপনার? আপনি কি রিক্তার স্বামীর মৃত্যুর কিছু জানেন? আমাকে সব বলেন। আমি আছি আপনার ছেলে। আপনারা কোনো বিপদে পড়েন এরকম কিছু আমি কখনো হতে দিব না, ইনশাল্লাহ। আমি কিছু জানি না সাজু, বিশ্বাস কর বাপ, আমি জানতাম না এভাবে কিছু হবে। দারোগা মাহবুব আলম বললেন, তাহলে আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে রাতে খাবার শেষে সতর্ক করেছিলেন কিভাবে? কিভাবে বলেছিলেন বাড়ির পিছনের বাগান দিয়ে পালিয়ে যেতে? ঘরের ভেতরে আবারও গুঞ্জন উঠে গেল। দারোগা আবারও ধমক দিলেন সবাইকে। কোর্টে জজ সাহেব যেভাবে সবাইকে চুপ করতে বলেন ঠিক সেভাবেই চলছে দারোগার কাজকর্ম। চাচি বলেন, অভয় দিয়ে জিজ্ঞেস করলো সাজু। মাহবুব আলম বললেন, আপনার স্বামী সেদিন আপনার মেয়ের হাজবেন্ড সাব্বিরকে খুন করতে চাইছে, আপনি কিভাবে জানলেন? সাজু ভাই মাহবুবের দিকে তাকিয়ে বলল, স্যার প্লিজ, চাচিকে তার নিজের মতো করে বলতে দিন, প্লিজ।
এমনিতেই বাড়িশুদ্ধ মানুষের জন্য তিনি নার্ভাস হয়ে গেছে। কেন? নার্ভাস কেন হবে? নিজে যদি কোনো দোষ না করে তাহলে নার্ভাস হবার প্রশ্নই ওঠে না। রিক্তার মা বলল, জামাইকে খেতে দিয়ে আমি কাছারি ঘরে যাই তোর চাচাকে ডাকার জন্য। ভেবেছিলাম একসঙ্গে খেতে দেব তাদের। তখন বিদ্যুৎ ছিল না। আমি যে দরজার সামনে গেছি সেটা বাদল আর তোর চাচা কেউই দেখেনি। তারপর তারপর কি হলো সেখানে? আপনি কি তাদের মধ্যে খারাপ কিছু বলতে শুনেছেন? তোর চাচার আগে থেকে রিক্তার স্বামীর প্রতি রাগ ছিল। তিনি কিন্তু কোনোদিন চাইতেন না রিক্তার স্বামী এ বাড়িতে আসুক। এমনকি রিক্তা যখন চট্টগ্রাম থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখনও জামাইকে আসতে দেয়নি তোর চাচা। ঘর প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। দারোগা সাহেব নিজেও তাকিয়ে আছে মনোযোগ দিয়ে শোনার জন্য। সাজু কিছু না বলে চুপ করে অপেক্ষা করতে লাগলো। রিক্তার মা আবার বললেন, চট্টগ্রামের হাসপাতাল থেকে রিক্তার লাশ নিয়ে আসার সময় তোর চাচা সাব্বিরকে বারবার বলে দেন যেন আমাদের বাড়িতে কখনো না আসে। দারোগা মাহবুব আলম বললেন, আপনার মেয়ে কিভাবে মারা গেছে বললেন? অ্যাক্সিডেন্ট করে। বিয়ের পরে ওর যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল, তখন রিক্তা একটা চাকরি নিয়েছিল। সেই চাকরির জন্য রিক্তা চট্টগ্রামে গেছিল। সেখান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিল ওরা। সাজু বলল, ওর প্রসঙ্গ পরে আসবে চাচি। আপনি সেই রাতের ঘটনা বলেন। কিছুদিন আগে তো চাচা হঠাৎ আমাকে বলেন যে রিক্তার স্বামীকে এবার ওর মৃত্যুবার্ষিকীতে আসতে বলবেন। আমি সন্দেহের সঙ্গে তো চাচার কাছে বললাম, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোর চাচা বলল, ছেলেটার তো কোনো দোষ নেই, আসুক না হয়, একবার দেখে যাক। আপনার সঙ্গে কি রিক্তার স্বামী সবসময় কথা হতো চাচি? হ্যাঁ হতো। সাবির নিজেই দু একদিন পর পর কল দিত আমাকে। তোর চাচা কোনোদিন কথা বলেনি, তাই আমাকে বললেন আমি যেন সাব্বিরকে রিক্তার এবারের মৃত্যুবার্ষিকীতে আসতে বলি। আমিও ভাবলাম যে মানুষের রাগ তো চিরকাল থাকে না, তাই সাব্বিরকে বললাম যে তোমার শ্বশুর তোমাকে আসতে বলছেন। সাব্বির অনেক খুশি হয়ে গেছিল। তারপর বলল, আম্মা, আমি তো চাকরি করি। যেদিন রিক্তার মৃত্যুবার্ষিকী সেদিন তাহলে আসবো। আমি তো চাচার কাছে বললাম। তিনি বললেন, ঠিক আছে, আসুক, কোনো সমস্যা নেই। তারপর আর কি, সাব্বির আসলো সেদিন। মাহবুব আলম বললেন, এত বিস্তারিত বলতে হবে না। এগুলো যখন আদালতে যাবেন তখন বলবেন। আপনি রাতে আপনার স্বামীকে ডাকতে গিয়ে কি শুনেছেন? যখন বিদ্যুৎ ছিল না, উনি আর বাদল জামাইকে নিয়েই কথা বলছিল। তাদের কথাবার্তা শুনে আমি ভয় পেলাম। আমার মনে হচ্ছিল সাব্বিরকে ওনারা মেরে ফেলবে। কেন মনে হচ্ছিল আপনার? কারণ তো চাচা বারবার বলছিল যে ছেলেটার জন্য আমার মেয়ে মারা গেছে। ওর সঙ্গে ঝগড়া করে আমার মেয়ে চট্টগ্রামে গেছে। চট্টগ্রামে যাবার জন্য আমার মেয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে। আমার মেয়ের মৃত্যুর জন্য ওই দায়ী। বাদল তখন বলে, চাচা তাহলে ওরে জনমে শিক্ষা দিয়ে দেব। সেটা শুনে তো চাচা কিছু বলে নাই। আর কিছু বলে নাই? জানি না, কারণ আমি তখন কাছারি ঘরের সামনে থেকে চলে আসি। তাহলে সাব্বিরকে কেন বললেন যে আপনার স্বামী তাকে খুন করতে চায়, মেয়ের হত্যার জন্য প্রতিশোধ নিতে চায়, সেটা কেন বলেছেন? যদি সেরকম কিছু না হয়ে থাকে তাহলে কেন শুধু শুধু এরকম কথা বলবেন? ভয় দেখানোর জন্য? আমি ভেবেছিলাম যদি মারধর করে কিংবা কিছু করে, তাই একটু আগ বাড়িয়ে বেশি বলে ফেলেছিলাম যেন তাড়াতাড়ি চলে যায়। মাহবুব আলম হতাশ হয়ে গেলেন, তবে কতটুকু বিশ্বাস করলেন সেটা বোঝা গেল না। মনে মনে বললেন, মহিলা মানুষের এত প্যাস কেন আল্লাহ? কিসের মধ্যে কি হয়ে গেছে বুঝলাম না। রিক্তার মা বললেন, পরশু রাতে তুই রিক্তার স্বামীকে নিয়ে বাইরে যাবার পরে তোর চাচা আমার কাছে এসে আমাকে বকাবকি করে। কেন? সাব্বির নাকি কাছারি ঘরে বসে তোর চাচাকে জিজ্ঞেস করছে, আব্বা, আপনি কি আমাকে খুন করতে চান? যদি খুন করার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলেন। শুধু শুধু নিজে কেন মারবেন? তারপর তো চাচা তো অবাক হয়ে গেছে। তখন সাব্বিরকে জিজ্ঞেস করার পরে সাব্বির বলছে যে আমি বলেছি তিনি ওকে খুন করবে। তাই তুই সাব্বিরকে নিয়ে যাবার পরে তোর চাচা আমার কাছে এসে জিজ্ঞেস করছে। অনেক বকাবকি করলো সাজু। বলল যে রাগারাগি করতে পারি, তাই বলে কি জামাইকে খুন করব? এরকম ব্যাককল মার্কা কথা কেন বললাম? সাজু ভাই বলল, তারপরই আপনি রিক্তার স্বামীর কাছে আবার কল করেছিলেন, তাই না? তাকে বলেছিলেন যে
আপনার শুনতে ভুল হয়েছে। সেজন্য নির্ভয়ে বাড়ি যায়, তাই তো? হ্যাঁ, তাই বলছিলাম আমি। তারপর তো তুই ওকে বাড়ির সামনে দিয়ে চলে গেলি। আমি সাব্বিরের জন্য বিছানা ঠিকঠাক করে দিয়ে গেলাম। সাব্বির রুমের দরজা বন্ধ করে দিল। মাহবুব আলম বললেন, রাতে কতক্ষণ পর্যন্ত তার রুমের বাতি জ্বালিয়ে রেখেছিল বলতে পারেন? সাজু সাহেব, আপনি তো জানেন সাব্বির ডায়েরি লিখেছিল, সুতরাং সে তো অবশ্যই অনেক রাত পর্যন্ত জেগে তারপর ডায়েরি লিখেছে। আচ্ছা, সকালবেলা সবার আগে সাব্বিরের লাশটা কে দেখেছে? আপনি নাকি অন্য কেউ? আমি দেখেছিলাম। সকালে ডাকতে এসে দেখি দরজা খোলা, বিছানায় সাব্বিরের লাশ পড়ে আছে, বুকের ওপর রক্তে সব লাল হয়ে আছে। আমি চিৎকার করে রিক্তার বাপ বলে ডাকাডাকি শুরু করি। সাজু কিছু বলল না, শুধু সবগুলো কথা ভাবতে লাগলো। যদি রিক্তার মায়ের কথা সত্যি হয়ে থাকে, তাহলে ঘরে ঢুকে পিস্তল দিয়ে গুলি করবে কে? গুলির শব্দ পেল না কেউ, তার মানে কি খুনির পিস্তলে সাইলেন্সার লাগানো ছিল? কিন্তু যদি খুনি এসে থাকে, তাহলে দরজা খুলে দিল কে? আর সাব্বির কি সত্যি সত্যি এত কিছুর পরও থাকবে? সাজু বলল, আমার সঙ্গে যখন নদীর পাড়ে গেছিল, তখন কি শুধু আপনিই কলে কথা বলেছিলেন, নাকি চাচাও কিছু বলেছিল তাকে? তোর চাচাও কথা বলেছিল। দারোগা মাহবুব আলম বললেন। কেন বলেছেন? আদর করে বাড়িতে এনে রাতে গুলি করে মারার জন্য নাকি? আচ্ছা বলেন তো, খুনটা করেছে কে? আপনি নাকি আপনার স্বামী? এরা কেউ আমার ছেলেকে খুন করেনি অফিসার সাহেব। আমার ছেলেকে খুন করেছে ঢাকার কিছু লোক। দরজার সামনে থেকে আসলো কথাগুলো। সাজু ভাই, মাহবুব সহ সবাই তাকিয়ে রইল দরজার সামনে। দরজার সামনে ভেজা চোখে সাব্বিরের মা দাঁড়িয়ে আছে। তার পিছনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। সাজু বলল, আপনি কি সাব্বির সাহেবের মা? জি। আর এই হচ্ছে সাব্বিরের সবচেয়ে কাছের বন্ধু, ইলিয়াস। ওর কাছে সাব্বিরের মৃত্যুর খবর পেয়েছি। আমি নাটোরে বসে জানতে পেরেছি আমার ছেলেকে খুন করা হয়েছে। সাজু বলল, আপনি কিভাবে জানলেন যে আপনার ছেলেকে এখানকার কেউ খুন করেনি? আমি সাব্বিরকে বারবার বলেছিলাম, যা হবার হয়ে গেছে, সব ভুলে যা। ওর বউ মারা গেছে, সে তো আর আসবে না। তাহলে তার খুনিদের পিছনে লেগে থেকে লাভ কি? মাহবুব আলম বিস্ময় নিয়ে বললেন, রিক্তাকে খুন করা হয়েছিল? হ্যাঁ, রিক্তা অ্যাক্সিডেন্টে মারা যায়নি। জোর করে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে খুন করা হয়েছে। এটা আমার ছেলে জানতে পেরেছিল। সাজু ভাই বললেন, স্যার, সাব্বিরের মোবাইল কোথায়? মাহবুব আলম বললেন, আমরা তো কোনো মোবাইল পাইনি। রিক্তার শাশুড়ির কথায় সম্পূর্ণ পরিবেশ পরিবর্তন করে দিল। ঘটনার কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, সেটা পরের বিবেচ্য বিষয় হলো। কথাগুলো মাথার মধ্যে গেঁথে গেল সবার। সাজু বলল, কে মেরেছে রিক্তাকে? আর সেই খুনের ক্ষমতা এতটা বেশি কিভাবে হলো যে তিনি এই গ্রামের মধ্যে এসে সাব্বিরকে খুন করেছে? মাহবুব আলম বললেন, আমরা আপনার ছেলের একটা ডায়েরি পেয়েছি। সেখানে তিনি এরকম কিছু লিখে যাননি। সেরকম কিছুর আশঙ্কা থাকলে আপনার ছেলে অবশ্যই সেটা লিখে যেতেন, হয়তো সুযোগ পায়নি। তাছাড়া সাব্বির আমার কাছে যখন কল করেছিল তখন কেঁদে কেঁদে বলছিল ও নাকি সুইসাইড করবে। কেন? সুইসাইড করার কথা কেন বলছিল? আর আপনি তখন কিছু বলেন নাই কেন? রাত ৩টার দিকে আমাকে সাব্বির কল করে। আমার ছেলে এ বাড়িতে এসেছে আমি জানতাম না। সাব্বির কল করে যখন বলল, মা, আমি যদি আত্মহত্যা করি তাহলে কি তুমি কষ্ট পাবে? তখন ওর কথা শুনে আমার ঘুম কেটে যায়। আমি তখন বললাম, কি সব পাগলের মতো কথা বলিস? সাব্বির তখন বলে, মা, আজ আমি রিক্তাদের বাড়িতে এসেছি। এখন যদি এখানে মারা যায় তাহলে ওরা আমাকে রিক্তার কবরের কাছে কবর দিবে। এভাবে পালিয়ে আর কতদিন থাকবো? একদিন তো ঠিকই ওরা খুঁজে বের করে মারবে। সাজু বলল, কারা মারবে? আর কাদের জন্য সাব্বির পালিয়ে থাকতো? বৌমার বান্ধবীর বান্ধবীর বড় ভাই। সাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে তাকিয়ে মহিলা বললেন, ছেলেটার নাম কি ছিল যেন? আলফাজ। আলফাজের ছোট বোন ভাবির বান্ধবী ছিল। ভাবি খুলনা থেকে পালিয়ে যাবার সময় প্রথম তাকে দেখেছিল। তিনি ঢাকায় কি করতেন? ঠিক নেই। জাল টাকার ব্যবসা, বিভিন্ন স্থানে জুয়ার আসর বসানো, মাদকদ্রব্য বিক্রি ইত্যাদি। তার পরিবার থেকে এসব জানতো কিনা জানি না। আমি এসব সাব্বিরের কাছে শুনেছি। সাব্বির যখন নাটোর থেকে ঢাকায় আসে তখন ওদের দুজনের চলতে খানিকটা অসুবিধা হয়ে যেত।
পরীক্ষা শেষ হবার আগেই ভাবি তার সে বান্ধবীর সাহায্যে আলফাজের মাধ্যমে একটা ছোট জবের ব্যবস্থা করে। ভাবি চাইলে তার বাড়ি থেকে টাকা নিতে পারত, কিন্তু আত্মসম্মানের দিক থেকে কেউ সেটা চায়নি। তবে চাকরির ব্যবস্থা করার সুবাদে আলফাজের সঙ্গে সাব্বির ও ভাবির একটা আলাদা পরিচয় সৃষ্টি হয়। সম্ভবত সাব্বির কিছুটা বুঝতে পেরেছিল যে আলফাজের মনের মধ্যে কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে। সাব্বির সেটা নিয়ে ভাবির সঙ্গে কথা বলে, কিন্তু ভাবি গুরুত্ব না দিয়ে উল্টো রিয়াক্ট করেন। সাব্বির তখন আমাকে বলতো আর আফসোস করত। আমি বলতাম যে ভাবি যদি সাবধানে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। ঢাকা শহরে ভালো খারাপের অনেক মানুষ আছে, তাই নিজেকে নিজের মতো রক্ষা করতে হবে। তবুও বাসায় মাঝে মাঝে সাব্বিরের সঙ্গে ভাবির ঝগড়া হতো। তারপরেই ভাবির পরীক্ষা শুরু হয়। সাব্বির আর কোনো কথা বলে না, রাগারাগি করে না, কারণ পরীক্ষা খারাপ হতে পারে। পরীক্ষা শেষ করে ভাবি তার পার্ট টাইম জবটা ফুল টাইম হিসেবে শুরু করে। এরই মধ্যে একদিন সাব্বির একটা রেস্টুরেন্ট থেকে ভাবির বান্ধবী ভাবি আর আলফাজকে বের হতে দেখেন। সেদিন নাকি আলফাজের জন্মদিন ছিল। সেই রাতে সাব্বির আর ভাবির সঙ্গে সারা রাত ঝগড়া চলে। সাব্বির দুটো চড় মেরেছিল ভাবিকে। পরদিন সকালবেলা ভাবি রাগ করে তার বান্ধবীর বাসায় চলে যায়। আমি এসব কিছুই জানতাম না। ঘটনার 4 দিন পরে সাব্বির আমার কাছে টাকা চায়। আমাকে বলে চট্টগ্রামে যাবে, তাই টাকার দরকার। আমি কারণ জিজ্ঞেস করতেই সাব্বির সবকিছু খুলে বলে। ভাবি নাকি চাকরির কাজে চট্টগ্রামে গেছে। তাদের মধ্যে 4 দিন আগে বাসায় যা কিছু হয়েছে সবকিছু খুলে বলে আমাকে। আমি সাব্বিরকে বকাবকি করি। তারপর সাব্বির টাকা নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর সাব্বিরের সঙ্গে আমার যখন কথা হয় তখন ভাবি মারা গেছে। চট্টগ্রাম যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেল থেকে বের হয়ে দামপাড়া বাস স্ট্যান্ডে যাবার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট করে ভাবি। সাব্বির তখনও জানতো না ওর স্ত্রীর মৃত্যুতে আলফাজের হাত আছে। সাজু বলল, সাব্বির কিভাবে জানলো? সাব্বির তো তখন চট্টগ্রামে থাকার কথা, নাকি তখনও ঢাকা থেকে চট্টগ্রামে যায়নি? সাব্বির চট্টগ্রামে ছিল। হাসপাতালে ভাবির লাশ নিয়ে দৌড়ঝাঁপ করলো। ভাবির বাবা ভাবির লাশ নিয়ে এলেন। সাব্বিরকে তার গ্রামের বাড়িতে আসার জন্য বারবার নিষেধ করলেন। রিক্তার বাবা কখন এসে সবার পিছনে দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারেনি। সবার খেয়াল ছিল সাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে। রিক্তার বাবা পিছন থেকে কান্না জড়িত কণ্ঠে বললেন, এই জন্য আমার মেয়ের সঙ্গে ওর অমন মেসেজ দেখেছিলাম। আমার মেয়ে বারবার বলছিল সে খারাপ কিছু করছে না, আর ছেলেটার মধ্যে খারাপ কিছু দেখছে না। কিন্তু জামাই ওকে বারবার ভুল বুঝতো আর কত কথা বলতো। আহারে আমার কলিজার টুকরো মেয়ে। জুলফিকার মৃধা সেখানে কাঁদতে লাগলো। গ্রামের মানুষজন এক অসহায় বাবার মেয়ে হারানোর অনুভূতি দেখতে পেল। যে মানুষটা এলাকার চেয়ারম্যান হিসেবে 10টা বছর পার করলো, সেই মানুষটা আজ কেমন কান্না করছে। সাজু বলল, সাব্বির কিভাবে জানলো যে আলফাজ রিক্তাকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে? যেহেতু অ্যাক্সিডেন্ট ছিল, তাই এসব তো জানার কথা নয়, তাই না? সাব্বির তখনও খুনের বিষয় জানতো না, কিন্তু আলফাজের জন্যই যত সমস্যা হয়েছিল, তাই সাব্বির তাকে অপরাধের জন্য দায়ী করত। ঢাকায় ফিরে সাব্বিরের একটাই কাজ ছিল, আর সেটা হচ্ছে আলফাজের মৃত্যু। আমি সবসময় সাব্বিরকে বোঝাতাম যে এসবের পিছনে গিয়ে নিজের জীবন নষ্ট করিস না। কিন্তু সাব্বির আর কিছুতেই কারো কথা শুনতো না। গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা কিছু বিক্রি করে আসে। যেহেতু ওর বাবা ছিল না, তাই নিজের জমি বিক্রি করতে পেরেছিল। আমার কাছে ওর মা জানতে চায় যে সাব্বির জমি বিক্রি করবে কেন। তখন আমি সব তাকে খুলে বললাম। আন্টি নিজেও বোঝাতে শুরু করে, কিন্তু কাজ হয় না। অবশেষে একদিন অনেক মালামাল সহ আলফাজ পুলিশের কাছে ধরা পড়ে। সাব্বিরই কাজটা করেছিল। আর তখন আলফাজের এক সহকারীর কাছে জানতে পারে যে আলফাজই ভাবিকে খুন করেছে। আলফাজের ওই সহকারীকে সাব্বির মেরে ফেলে। কি? সাব্বির খুন করে? হ্যাঁ, তবে আলফাজের তো উপরের মাথা আছে, তাই 10 দিনের মধ্যে জেল থেকে বের হয়। আর সাব্বিরের কথা জানতে পারে। সাব্বির যে তার একটা সহকারীকে খুন করেছে সেটাও জেনে যায় আলফাজ।
তারপর থেকে সাব্বিরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল আলফাজ। সাব্বির পালিয়ে থাকতো সবসময়, তবে সেও সুযোগ খুঁজতো আলফাজকে শেষ করার। আর এভাবে পালিয়ে পালিয়ে আর নিজের জেদের কারণে এত দূর এসে যায়। সেদিন ভাবির মা সাব্বিরকে কল দিয়ে রিক্তা ভাবির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ডাকার পরে সাব্বির আমার কাছে বলে, আমি বললাম যে সাবধানে গিয়ে ঘুরায় তাহলে। গতকাল সকালে আমি আমাদের আরেকটা বন্ধুর কাছে জানতে পারি সাব্বিরও শ্বশুর বাড়িতে মারা গেছে। আলফাজের কাছেই নাকি জানতে পেরেছে সাব্বিরকে তারা মেরে ফেলেছে। তারপর আমি সাব্বিরের মাকে সবকিছু কল দিয়ে বললাম। আন্টি নাটোর থেকে ঢাকা এলো, এরপর আমি তাকে নিয়ে এখানে এসেছি। রিক্তাকে আলফাজ কেন মেরেছে সেটা জানেন না কিছু? মানে সাব্বির জানতে পারে নাই? না, সে কারণটা শুধু আলফাজই বলতে পারবে। আপনারা আলফাজকে যেভাবেই হোক গ্রেফতার করুন। লোকটা খুব খারাপ। দেশের মধ্যে মাদকদ্রব্য ছড়িয়ে দেওয়া, নকল টাকার ব্যবসা করা ইত্যাদি অনেক কিছু বন্ধ হবে। রাত ৮টা ৪৯। তিনটা লোক নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঠিক দুদিন আগে এখানেই সাজুর সঙ্গে ঘুরতে এসেছিল সাব্বির। যারা এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন শুধু এই গ্রামের, আর বাকি দুজন ঢাকার। রিক্তার কবরের পাশে সাব্বিরের লাশ দাফন করা হয়েছে আসরের নামাজের পরে। সাজু সন্ধ্যাবেলা চলে গেছে খুলনায়। তার দাদার শরীর তেমন একটা ভালো নয়। সাব্বিরের মা এবং ইলিয়াস চেয়ারম্যান বাড়িতে আছে। শহরে দুজনের একজন আবারও মোবাইলের স্ক্রিনে সময় দেখল। সামনের ইটের পাকা রাস্তায় কেউ একজন মোবাইলের বাতি জ্বালিয়ে এগিয়ে আসছে। লোকটা কাছাকাছি আসতেই শহরে দুজনের একজন বলল, কি রে ভাই, এতক্ষণ লাগে আসতে? ভাই আপনিও এসেছেন এখানে? কেন, কি ভেবেছিলে ইলিয়াস ভাই? তোমার বন্ধুকে খুন করেছে বলে তুমি পুলিশের কাছে সাক্ষী দিবে আর আমি জানতে পারবো না? বা ভাই, আমি তো আমার নিজের উপর থেকে সন্দেহ ওঠার জন্য বলছি। যদি ওরা জানতে পারে যে কি, যদি সবাই জানতে পারে তুমি সাব্বিরকে সেই রাতে কল দিয়ে দরজা খুলতে বলেছো, তুমি দরজা খুলতে বলছো বলে সাব্বির অনায়াসে দরজা খুলে দিয়েছে, আমি ঘরে ঢুকে সাব্বিরকে মেরেছি, তাহলে তোমার বিপদ হবে তাই তো? হ্যাঁ ভাই। আলফাজ ভাই, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমার সব রকমের নিরাপত্তা আপনি দিবেন। কিন্তু তুমি তো পুলিশের কাছে সবকিছু বলে দিয়েছো ইলিয়াস। তোমাকে বাঁচিয়ে রাখলে আমার আরো কত বিপদ হবে কে জানে। যে মানুষ তার নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমাকে খুন করতে সাহায্য করে, সেই তুমি আমার সঙ্গে বেইমানি করবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি করবে জানতাম না। পুলিশের কাছে সব বলে দিলে। তিনজনের মধ্যে গ্রামের যে লোকটা আছে সে বলল, ভাই তাড়াতাড়ি মারেন, রাস্তা থেকে ইট নিয়ে নৌকায় রাখছি। মারার পরে লাশের সঙ্গে ইট বেঁধে নদীতে ফেলে দেব, আর কোনোদিন কেউ এই লাশ খুঁজে পাবে না। চারিদিক থেকে কমপক্ষে ১৫-২০টা টর্চ লাইট একসঙ্গে জ্বলে উঠল। আলফাজ ও তার সঙ্গে থাকা লোকটা কিছু বুঝে ওঠার আগে গ্রামের লোকটা তার হাতের বৈঠা দিয়ে আলফাজকে আঘাত করল। ইলিয়াস নিজেও দাঁড়িয়ে না থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আঘাত করে শহরের দ্বিতীয় লোকটাকে। আর কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিক থেকে এগিয়ে আসে টর্চ জ্বালানোর সকল পুলিশ সদস্যের দল। আলফাজ ও তার সঙ্গীকে নিজেদের নিয়ন্ত্রণে নেন পুলিশ। যতটা বিপদের সম্মুখীন হবার আশঙ্কা ছিল, তার কিছুই করতে হয় না দারোগা মাহবুব আলমকে। আলফাজ ও তার সঙ্গে গ্রামের যে লোকটা ছিল তার নাম মান্নান মোল্লা। তিনি পেশায় একজন ইজি বাইক চালক। তিনি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আলফাজ ও তার সঙ্গী তো আগে থেকে আছে। খুনের সহযোগী হিসেবে ইলিয়াস ও মান্নান মোল্লাকেও পুলিশ আটক করেছে। সাজু ভাই ও রিক্তার বাবা জুলফিকার মৃধা থানায় দারোগা মাহবুব আলমের সামনে বসে আছে। রিক্তার বাবা বলল, কিভাবে কি করলেন বলেন তো? মাহবুব আলম বললেন, আমিও তো সবকিছু জানতাম না, এখনো পুরোপুরি জানি না। যা কিছু জিজ্ঞেস করার সেটা সাজুকে করতে হবে। সাজু, তুই বল তো কিভাবে এদের ধরলি? সাজু বলল, তেমন কিছু না চাচা, সব চোখের সামনেই ছিল, শুধু হিসাব মিলিয়ে একসঙ্গে জড়ো করলাম। সেটা কি? চাচা শুনুন তাহলে। রিক্তার স্বামী যে রাতে খুন হয়েছে সেই রাতের শেষ দিকে কিন্তু দাদু অসুস্থ হয়েছিল। আমি যখন বাইক নিয়ে ডাক্তার হারুন আঙ্কেলকে আনার জন্য তাদের বাড়িতে যাচ্ছি, তখন দেখেছিলাম মান্নান মোল্লা তার ইজি বাইকে করে ৩ জন যাত্রী নিয়ে গ্রামের ভিতরে যাচ্ছে। মাঝরাতে অনেকেই যেতে পারে, এটা স্বাভাবিক।
তাছাড়া দাদুর অসুস্থতার জন্য দুনিয়ার কোনো চিন্তা তখন মাথার মধ্যে ছিল না। রিক্তার স্বামীর ওপর যে কোনো বিপদ আসবে সেরকম কোনো তথ্যও তো জানতাম না যে সন্দেহ করব। তবে ভাবলাম যে পরবর্তীতে মান্নান মোল্লাকে জিজ্ঞেস করে দেখব অত রাতে কাকে নিয়ে এসেছিল। কিন্তু সেই সুযোগ আর হচ্ছিল না। গতকাল সাব্বিরের বন্ধু ইলিয়াস যখন বলল যে আলফাজ এসে খুন করেছে, তখনই আমার মাথায় ইলিয়াসও ঢুকে গেল। কারণ হচ্ছে দুটো। প্রথমত, সাব্বির তার লেখা ডায়েরি লিখে শেষ করতে পারেনি, সুতরাং সেখানে বোঝা যায় যে তাকে কেউ বাহির থেকে ডেকেছে। তাই সে ভিতর থেকে দরজা খুলে বের হয়েছে এবং খুনি ঘরের ভেতর প্রবেশ করে তাকে খুন করেছে। আর সেই রাতে সাব্বির নিচ থেকে দরজা খুলে দেবার মানে হচ্ছে বাহিরের আগন্তুক সাব্বিরের পরিচিত। তাই নিজে নিজে হিসাব করলাম, যদি আলফাজ খুন করে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে এমন কেউ ছিল যিনি সাব্বিরের বিশ্বস্ত, যার ডাকে সাব্বির খুব সহজেই দরজা খুলে দিবে। আর সাব্বির শ্বশুরবাড়িতে এসেছে এটা সে ইলিয়াসকে বলে এসেছে। সেটা তো গতকালই ইলিয়াস বলল যে তাকে গ্রামের বাড়িতে আসার কথা জানিয়েছে। অতএব আলফাজ এখানে সাব্বিরের বন্ধু ইলিয়াসকে ব্যবহার করছে, সেটা বোঝা যাচ্ছিল। দ্বিতীয়ত, আমি ঢাকার এক বড় ভাইকে দিয়ে সাব্বিরের সেই রাতের মোবাইলের কল লিস্ট চেক করেছিলাম। সেখানে দেখা গেছে সেই রাতে একটা নাম্বারের সঙ্গে দিনে এবং রাতেও বেশ কিছু সময় কথা হয়েছে। আর ওই নাম্বারটা যে ইলিয়াসের সেটাও চেক করে বের করলাম। এটা তো গেল সন্দেহ করার কারণ। সাব্বিরের লাশ নিয়ে যখন লাশবাহী গাড়ি গ্রামের মধ্যে আসে, তখন মান্নান মোল্লাকে আমি চাচার বাড়িতে দেখতে পাই। তখনই চাচার বাড়িতে কাজ করা বাদলকে দিয়ে মান্নানকে আলাদা ঘরে নেবার ব্যবস্থা করলাম। তারপর মান্নানকে ভালো করে জিজ্ঞেস করলাম, ভয় দেখালাম। কারণ গ্রামের সহজ সরল ইজি বাইক চালক ভয়ে সত্যি কথা বলে দিবে এটা জানতাম। আমি মান্নানকে বললাম, তুমি তো নিশ্চয়ই ইলিয়াসকে দেখেছো, চাচার মেয়ে জামাইয়ের বন্ধু। সেদিন রাতে তিনজনের মধ্যে সেও ছিল কিনা বলো। যদি সত্যি কথা বলো তাহলে তোমার ভালো হবে। আর যদি সে না হয় তাহলে কে ছিল সেই যাত্রী, তাদের নাম বলো। এত রাতে নিশ্চয়ই দূরের কেউ ছিল না। যদি থাকে তাহলে কার বাড়িতে গেছে। প্রথমে স্বীকার না করলেও পরে অবশ্য সবকিছু মান্নান স্বীকার করে। মান্নান বলে, আমাকে টাকা দিয়েছে তারা, আবার পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়েছে। আমি বাধ্য হয়ে তাদের নিয়ে আসছি সাজু ভাই। নদীর পাড়ে দুজন নেমে গেছিল, আর একজন আমার ইজি বাইকে পিস্তল নিয়ে বসেছিল। আমি গাড়িটা নদীর পাড়ে একটু আড়ালে থামিয়ে রাখি। আপনি যখন আপনাদের গাড়িতে করে আপনার দাদুকে নিয়ে গেছেন তখন সব দেখেছি, কিন্তু আমরা আড়ালে থাকার জন্য আপনি দেখতে পাননি। প্রায় ঘন্টাখানিক পরে ওই দুজন এসেছিল। তারপর আবার তাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিছিলাম। আমাকে বলছিল কাউকে যেন না বলি, তাহলে মেরে ফেলবে। টাকা লোভে আর নিজের জীবন বাঁচাতে কাউকে কিছু বলিনি। মান্নানের সব কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে ইজি বাইক থেকে সম্ভবত আলফাজ ও ইলিয়াস এরাই নেমেছিল। মান্নান আবার বলল যে সে বাকি দুজন নাকি গ্রামের মধ্যে আছে। মান্নানকে নাকি কল করেছিল। মান্নানকে বললাম যেভাবেই হোক তাদের পুলিশে দিতে হবে, তাই আমাদের যেন সহযোগিতা করে, না হলে যে ওর অনেক বিপদ হবে সেটাও বুঝিয়ে দিলাম। মান্নান বুঝতে পেরেছিল যে একবার যেহেতু খুনিদের সাহায্য করেছে, তাই বারবার মনে সাহায্য করতে হবে। তাই মান্নান আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। আমি মান্নানকে বললাম যে ওদের কল দিয়ে বলো ইলিয়াস সবকিছু পুলিশকে বলে দিয়েছে। মান্নান সেটাই করলো, আর সব শুনে আলফাজ ইলিয়াসকে মারার সিদ্ধান্ত নিল। বাড়িতে তখন সাব্বিরের লাশে দাফনের ব্যবস্থা করার আয়োজন চলছিল। আমি সুযোগ বুঝে ইলিয়াসকে আলাদা কথা বলতে নিয়ে গেলাম। সেও মান্নানের মতো প্রথমে কিছু স্বীকার করতে চাইল না, কিন্তু পরে যখন মান্নান এসে সামনে দাঁড়িয়ে বলল, তখন আর স্বীকার করা ব্যতীত কোনো উপায় ছিল না। ইলিয়াস আমার হাত ধরে বলল, ভাই আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, নিজ থেকে এরকমটা করিনি আমি। সাব্বির যেদিন গ্রামের বাড়িতে আসে সেদিনই আলফাজ আমাকে ওর কাছে নিয়ে যায়। জানের মায়া তো সবারই থাকে, তাই না? পুরান ঢাকা সেই নির্জন বাড়িতে আমাকে মেরে ফেললে কেউ আমার লাশটাও খুঁজে বের করতে পারতো না। নগদ 2 লাখ টাকার সঙ্গে আমার নিজের প্রাণ ফিরে পাবার জন্য রাজি হয়ে গেলাম। তারপর ওরাই আমাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি রেখে আমরা ইজি বাইকে উঠি।
কারণ গ্রামের মধ্যে গাড়ি নিয়ে গেলে সবাই সন্দেহ করত। ইজি বাইকের চালক আমাদের নদীর পাড়ে নিয়ে আসে, কারণ আপনাকে সেই রাতে দেখার পর ওই চালককে আলফা জিজ্ঞেস করেছিল। সে বলল, বাইকে তো সাজু ভাই যাচ্ছে। আপনার পরিচয় শুনে আলফাজ ভাই বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে আসতে চায় নাই। নদীর পাড়ে ইজি বাইক রেখে আমি আর আলফাজ এসেছিলাম। আমি সাব্বিরকে কল দিয়ে যখন বললাম যে আমি চলে এসেছি, তখন সাব্বির অবাক হয়েছিল। কিন্তু সে সন্দেহ করে নাই, কারণ আমাকে দিনের বেলা বারবার বলছিল যে গ্রামের মধ্যে একা একা ভালো লাগে না, তাই তুই থাকলে ভালো হতো। আমি তাই রাতে কল দিয়ে বললাম যে দোস্ত, সারপ্রাইজ দিতে চলে এসেছি। সাব্বির নিজেই বলেছিল যে বাড়ির ভিতর দুটো বাড়ি আছে, একটা বড় পুরনো আমলের কাঠের, আর একটা নতুন তোলা হয়েছে পাকা বাড়ি। নতুন ঘরে নাকি সাব্বির আছে, আর ওর শ্বশুর শাশুড়ি পুরনো আমলের কাঠের বাড়িতে। আমি দরজা খুলতে বললাম, সাব্বির দরজা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে আলফাজকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আলফাজ ওর মুখ চেপে ধরে সঙ্গে সঙ্গে গুলি করে, কিন্তু শব্দ হয়নি। আলফাজ সাব্বিরের পকেট থেকে মোবাইলটা বের করে। আমরা দুজন দ্রুত সেখান থেকে বের হয়ে যাই। আর তখন একটা গাড়ি আসতে দেখি। সম্ভবত সেটা আপনি ছিলেন, কারণ পরে সেই ইজি বাইকের চালক বলেছিল যে বাইকের লোকটা আর এই গাড়ির লোক একই। আপনাদের নাকি নিজস্ব গাড়ি আছে। আমরা বাস স্ট্যান্ড গিয়ে আবারও শহরে রওনা দিলাম। তারপর দিনের বেলা সাব্বিরের মাকে কল দিয়ে বললাম সাব্বির মারা গেছে। আন্টি নাটোর থেকে সন্ধ্যার পরে ঢাকা পৌঁছান, কিন্তু আমি তাকে ব্যস্ততার অজুহাত দিয়ে তার সঙ্গে রাত 11টার দিকে দেখা করি। তারপর সেই শেষ রাতে আবার আন্টির সঙ্গে গ্রামের বাড়িতে রওনা দিই। আমি বললাম, তাহলে আপনার আলফাজদের কথা স্বীকার করলেন কেন? কারণ ওরা সাক্ষী হিসেবে আমাকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না, এটা জানতাম। হয়তো সেদিনই মারতো, কিন্তু কেন মারলো না জানি না। আমি বললাম, আলফাজ এখনো বাগেরহাটি আছে। আপনি আর মান্নান মোল্লা যদি সাহায্য করেন তাহলে আলফাজকে গ্রেফতার করা সম্ভব হবে। ইলিয়াস রাজি হয়ে গেল, কারণ আলফাজের সব কথা বলে দেবার পরে আলফাজ ওকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দেবে, এটা ইলিয়াস ভালো করে বুঝতে পেরেছে। তাই সে আমাকে সব ধরনের সাহায্য করতে রাজি হয়ে গেল। আমি যেহেতু এর আগেই মান্নানকে দিয়ে আলফাজের কাছে কল দিয়ে সব বলতে বলেছিলাম, তাই আলফাজ নিজেই ইলিয়াসকে কল করে এবং রাতে নদীর পাড়ে দেখা করতে বলে। আমি সাব্বিরের লাশ দাফন হবার পর দাদুকে দেখতে যাবার নাম করে বাইক নিয়ে গ্রাম থেকে বের হয়ে গেলাম। মান্নান সেই কথা আলফাজকে বলে দিল। আলফাজ তখন মান্নানকে রাতে রেডি থাকতে বলল, আর টাকার লোভ দিল 50,000। দারোগা মাহবুব আলমের দিকে তাকিয়ে সাজু বলল, আমি তখন আপনার কাছে আসলাম। তারপর তো আপনাকেই বললাম যে রাতে একটা কাজ করতে হবে, বেশ কিছু লোক লাগবে। আপনিও সবাইকে প্রস্তুত করলেন। তারপর কি হয়েছে সেটা তো জানেন। স্থান নির্বাচন করে দিছিলাম আমি। রাত 8:30 থেকে 9টার মধ্যে ইলিয়াসকে আসতে বলেছিলাম, আর মান্নানকে বলেছিলাম সে যেন আলফাজদের সঙ্গে থাকে। রিক্তার বাবা বলল, বাহ সাজু, তুই তো ভালো বুদ্ধি জানিস। মাহবুব আলম বললেন, কিন্তু সেই ডায়েরি, সেটা লেখার কারণ কি হতে পারে বলেন তো সাজু সাহেব? সাব্বির সম্ভবত সুইসাইড করতে চেয়েছিল। ওর মাকে তো সেটাই বলেছিল কল দিয়ে, তাই না? হয়তো শ্বশুর শাশুড়ির এরকম মনোভাবে নিজে কষ্ট পেয়েছিল বেচারা, তাই সবটা লিখে নিজের আবেগ প্রকাশের চেষ্টা করেছিল। আলফাজ তাকে খুন না করলেও সম্ভবত আত্মহত্যা করে মারা যেত সাব্বির। রিক্তার বাবা বলল, আমার রিক্তাকে ওই ছেলে কেন মারলো সেটা আদালতে জানতে পারবেন। তাছাড়া সব জিজ্ঞেস করার জন্য দারোগা স্যার তো আছে। থানা থেকে বিদায় নিল সাজু। বাইক নিয়ে এগিয়ে চলল খুলনার দিকে। সাজুর দাদু আগের চেয়ে মোটামুটি সুস্থ আছে। বাগেরহাট পর্যন্ত যেতেই জোহরের আজান দিল। খানিকটা সামনে গিয়ে দশানি আর মাজার মোড় পার হয়ে ৬০ গম্বুজ মসজিদের সামনে বাইক রাখল। ৬০ গম্বুজ মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বের হতে প্রায় 2টা বেজে গেল। বাইকে উঠে স্টার্ট করার আগে মোবাইলটা হাতে নিয়ে দেখল ঢাকা থেকে ডিবি অফিসার হাসান আলী 3বার কল করেছে। সাজু কল ব্যাক করলো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার সে মামলা শেষ হয়েছে? শেষ হয়নি ভাই, তবে অপরাধী ধরা পড়েছে। একটা নতুন খবর আছে সাজু। কি খবর ভাই?
আজকে রাফসান মাহমুদের আবারও কোর্টে শুনানি ছিল। ওর এক আঙ্কেল হাইকোর্টে আপিল করার পরে তো এতদিন পুনরায় তদন্ত চলছিল। ও আচ্ছা, তারপর আজ কি হয়েছে? আদালত ফাঁসির আদেশ বহাল রেখেছে। এবার সম্ভবত খুব তাড়াতাড়ি ফাঁসি হয়ে যাবে। আমিও মামলার সাক্ষী হিসেবে আদালতে ছিলাম। আমাকে বলল, সাজু ভাইকে বলবেন মৃত্যুর আগে তার সঙ্গে একটু দেখা করতে চাই। বলবেন সাজু ভাই যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আমি মেলা মেলা খুশি হব। সাজু চুপ করে রইল। হাসান আলী বলল, কি রে, আসবি নাকি? দাদু তো হাসপাতালে ভাই। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাবার পরে যাব। ততদিনের মধ্যে যদি ফাঁসি না হয় তাহলে তো দেখা হবে। আর যদি হয়ে যায় তাহলে তো আর দেখা হবে না। ঠিক আছে, সাবধানে থেকো। সাজু বাইক নিয়ে ছুটতে লাগলো। তাড়াতাড়ি যেতে হবে দাদুর কাছে। তিনি অপেক্ষা করে আছেন। নোয়াপাড়া মোড় পার হবার সময় ডান দিকে ঢাকার রাস্তার দিকে তাকিয়ে সাজু ভাবল, ঢাকায় চলে যাব নাকি সামনে খুলনা যাব। 2 মিনিট পরে সে খুলনার দিকে গেল। একজন আসামির জন্য তার মনের মধ্যে মায়া থাকতে নেই। আসামি? এই সমাজে সবাই কি আসামি থাকে? নাকি কিছু কিছু মানুষ সমাজের কারণে আসামি হয়ে যায়? এখানেই সমাপ্ত। রিক্তার মৃত্যুর কারণ আদালত অবশ্যই বের করবে, যেহেতু আসামি গ্রেফতার করা হয়েছে। কিন্তু যাদের কাছে মনে হচ্ছে যে রিক্তার মৃত্যুর কারণ টেনে আনা উচিত ছিল, তাদের জন্য নিচে পরিশিষ্ট উল্লেখ করলাম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।